এই রিপোর্ট যদি সবাই করতে পারে ইনশাল্লাহ দেশ থেকে 60 থেকে 70টা রোগের শ্রাদ্ধ উঠে যাবে, থাকবে না। ইনসুলিন যাদের তৈরি হয় না তাদের ওজন বাড়াতে পারবে না। তাহলে আজকে আপনাদের কাজ হবে ইনসুলিন জানা, এবং আপনার ইনসুলিন যাদের কম তাদের কিভাবে বাড়াইতে হবে, যাদের বাড়তি তাদের কিভাবে কমাইতে হবে, এইটা হচ্ছে শিখতে হবে। হুমায়ের কত থাকলে ভালো? টিজিএইচডিএল রেশিও 2 বা তার নিচে, সিআরপি 3 বা তার নিচে, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি। এইটা যদি আপনার থাকে আপনি ইনশাল্লাহ নিশ্চিত যে আপনার ডায়াবেটিস নাই হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরে প্রেশার নাই হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে আলহামদুলিল্লাহ জ্ঞান দিয়েছেন, এবং তিনি আমাদেরকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন আপনারা জানেন কি না? দেখেন, এই পৃথিবী থেকে আমাদেরকে কি করতে হবে? জান্নাত নিয়ে যেতে হবে, ঠিক কি না? তা আমরা কোথায় ছিলাম? আচ্ছা বলেন তো, জান্নাতের যে খাবারগুলো, ওখানে কি কোনো নিকৃষ্ট খাবার আছে? হযরত আদম আলাইহিস সালামকে কোথায় সৃষ্টি করা হয়েছিল? আচ্ছা, তাকে সব আল্লাহ তাআলা খেতে দিয়েছিলেন, কিন্তু গন্ধম ফলের কাছে যেতে কি নিষেধ করেছিলেন। কিন্তু শয়তানের প্ররোচনায় তিনি সেটা করেছেন। তো যাই হোক, সেটা হলো একটা পরীক্ষা ছিল যে আমরা যে সবসময় শয়তানের দ্বারা প্রতারিত হব, এই পরীক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখালেন যে তোমরাও কিন্তু শয়তান দ্বারা প্রলুব্ধ হবা, প্রতারিত হবা। তাহলে শয়তানের কাজ হচ্ছে আপনাকে জান্নাত থেকে কি বলেন, জান্নাত থেকে বের করে দাও। এখন এখন তো আমরা গন্ধম না, আমরা খাচ্ছি কি প্রসেসড, আল্ট্রা প্রসেস ফুড। তার সাথে জান্নাতের সম্পর্ক কি? ভাই আপনার তো ইবাদত বন্দেগী করতে হবে। এখন আপনি নামাজ পড়তে পারতেছেন না, আপনার হাঁটুতে সমস্যা, আপনার গিরাতে সমস্যা, আপনি হাঁটাচলা করতে পারতেছেন না, আপনি তো রোজা রাখতে পারতেছেন না। জানেন অনেক রোগী যারা রোজা রাখতে পারে না, কিডনি রোগী, ডায়াবেটিস রোগী আছে, ইনসুলিন নেয়, এরকম অনেকে আছে যারা রোজা রাখতে পারে না। তাহলে আপনাকে আস্তে আস্তে অকর্মণ্য করে দেওয়া, ইবাদতের অযোগ্য করে দেওয়া। এবং রোগী হলে মানুষ কি করে? মন খারাপ করে, হতাশ হয়ে যায়। তারপরে তার এই পরিস্থিতির জন্যে এমনকি আল্লাহকেও দায়ী করতে ছাড়ে না, বলে আল্লাহ সব রোগ বুঝি আমারে দিছে, আল্লাহ বুঝি সব সমস্যা খালি আমারে দিছে। এরকম বললে কি হবে? তো এটা তো একটা গুনার কাজ হয়ে যাবে, নাকি? হয়ে যাবে না? কিন্তু বলে দেয় মানুষ অনেক সময় বেশি বিপদে পড়লে, আল্লাহরেও ছাড়ে না। বোঝেন না কথা? আল্লাহরেও ছাড়ে না। কিন্তু আসলে আমরা যে আমাদের পরিস্থিতি অবস্থার জন্য নিজেরাই দায়ী, আমরা কি সেটা কখনো ভেবেছি? আমরা চাইলে ধোঁকা থেকে বাঁচতেও পারি। এখন যে খাবারের হাতছানি, আমরা কারা খেতে ভালোবাসি? ও আগে হাত তুলে, আমার ফুড আপি আগে হাত তুলেছে। ও খেতে ভালোবাসে, আমরা সবাই খেতে ভালোবাসি। কিন্তু অনেকে মনে করে যে আমার কাছে আসলে আমি খাওয়া বন্ধ করে দিই। এরকম ধারণা কার কার আছে? একটু হাত তোলেন যে আমি কিছুই খাইতে দিব না, বলছে না? হ্যাঁ, হ্যাঁ। আর কে কে হাত তোলেন যারা শুনছে বা আপনাকে কেউ বলছে? এখানে আসলে তো আপনার যদি কেউ শুনে আসবেন, তো তাদের দায়িত্ব হচ্ছে এখানে যেন না আসেন, তাদের আপনাকে বুঝাবে, এরকম কাউন্সেলিং করবে। তো এরকম আপনারা এরকম সম্মুখীন হয়েছেন কি না, নাকি হন নাই? ভাই চশমা ভাই, আপনারা কেউ বলছে যে এখানে যাইন না, গেলে আপনার এই এই হবে, বলে না? তা আপনি কারোর সাথে শেয়ার করেন নাই যে এখানে আসবেন, এই জন্যে বেঁচে গেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার খরচ বেশি দেখাবে। হ্যাঁ হ্যাঁ, ইবলিসের একটা ধোঁকা হচ্ছে আপনাদের দারিদ্র্যের ভয় দেখায়। ইবলিস কি দেখায়? দারিদ্র্যের ভয় দেখায়, মনে রাখবেন। কিন্তু আমরা কেউ দরিদ্র না। এবং আল্লাহর একটা আয়াত মনে রাখবেন কোরআনের, যে আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না, মনে থাকবেন। এবং কাউকে এমন বোঝা চাপান না যেটা বহন করার ক্ষমতা তার নেই। তাই বলে আপনি নিজে নিজে বোঝা বাড়ায় নিতে পারেন, মানে ওজন বাড়াইয়া, তারপরে দেখা গেল নিজের বোঝায় নিজে আর হাঁটতে পারতেছে না, সেটা ভিন্ন ব্যাপার। আমার কথা বুঝতে হবে? কিন্তু আল্লাহ দেননি। আপনি 150 কেজি ওজন হয়েছেন, এখন আপনি বোঝা এমন বানাইছেন যে এখন মাজা নষ্ট, গিরা নষ্ট। আমার কাছে আসে প্রায়, আছে না এরকম? আচ্ছা, তা এখন এই যে যারা মোটা হচ্ছে, তারা কি মোটা হতে ভালোবাসে? আপু, মোটা হতে কেউ ভালোবাসে? আচ্ছা, কিন্তু
এই যে আপুটা, ও কিন্তু বেশি খায় না, আমি শিওর। কম খেয়েও তার ওজন বাড়তেছে, ঠিক কি না? সত্যি কথা। হ্যাঁ, তার মানে এই যে কম খেয়ে ওজন বাড়তে পারে, এটা অনেকে বিশ্বাস করতে চায় না। কি ভাই আপনি বলেন তো, সঠিক না? কম খেলে ওজন বাড়ে না? হ্যাঁ। আবার কেউ আছে এখানে যারা বেশি খেয়ে ওজন বাড়াইতে, যেমন এই যে ভাই, চশমা ভাই, মানে তার ওজন বাড়েই না, খাইলেও বাড়ে না। কি ভাই? হ্যাঁ, তাই যে ওর খাইলে বাড়ে না, আর ও না খাইলেও মোটা হয়। ওই যে উনি না খাইলে মোটা হয়, আর এই লোক তার খাইলে বাড়ে না। তাহলে ঝামেলা কোথায় তুমি বলতে পারবা? কারণ জানো না? তাহলে এটা জানতে চাও, তা তুমি সঠিক জায়গায় চলে আসছো। দেখি এটার কারণ কে বলতে পারবে, তাহলে একটা পুরস্কার দেবো। কি? হ্যাঁ, খুব কাছাকাছি, মানে এটার জন্য দায়ী কে? কে বললো? আসে আসে, এই পুরস্কার, পুরস্কার সবাই মিলে জোরে হাততালি দেবো আগে। হ্যাঁ, আগে পুরস্কার। হ্যাঁ, তো এখন আপনি এই যে ইনসুলিন কিভাবে বললেন, কে শিখাইছে? ডাক্তাররা তো ইনসুলিনের কথা মুখে আনে না, তারা তো বলতে চায় না। আপনার অনেকগুলো ভিডিও দেখছি তো, হ্যাঁ, ওখান থেকেই আমি জানলাম। বুঝছো? আর আমি নিজেও ফিল করি, আমার মনে হয় এরকম কিছু একটা আছে, কারণ ওই যে সে খাওয়ার পরও বাড়ে না, আর আমি না খাইলেও আমার বাড়তেছে। হ্যাঁ, ঠিক। কারণ ওই রমজানে আমরা একসাথে শুরু করছিলাম, আপনার ডায়েট না, মানে আমরা আমাদের মতো নিজেদের মতো। হ্যাঁ, হ্যাঁ, সে দেখা গেল যে 6-7 কেজি কমাইলে, আমি 3 কেজি কমানোর পর আমার একদম লক হয়ে আছে। একদম বাস্তব, একদম বাস্তব। এই দেখছেন, মানে আমি বলি যাদের ইনসুলিন নর্মাল, তারা খালি কম খেলেই ওজন কমবে, বুঝতে পারছেন? আর কিছু লাগবে না। আর যাদের ইনসুলিন বেশি, তারা কম খেলে ওজন বাড়বে। আমার কথা বুঝতে পারছেন? এখন কিছু পোলাপান আছে না, ইয়াং, ওরা কয় কি, আরে এর ওজন কমানো বিষয়, কম খেলে ওজন কমে যায়। কিন্তু ওদের জন্য এটা সত্যি, কারণ ওদের ইনসুলিন রেজিস্ট্যান্স এখনও হয় নাই, মেটাবলিজম ভালো আছে। হ্যাঁ, ওরা বেশি খেলে ওজন বাড়লেও কম খেলেই কমে যায়। কিন্তু যাদের ইনসুলিন বেশি, তাদের বেশি খেলে তো ওজন বাড়বেই, কম খেলে ওজন বাড়বে, না খেলে ওজন বাড়বে। কিন্তু কেউ এটা বিশ্বাস করে না, বলে কি ও মনে হয় বেশি খায়। আসলে তো খায় না। সবাই চেষ্টা করে না ওজন কমাইতে, কিন্তু ব্যর্থ হচ্ছে কেন বলেন তো? বলেন কেন ব্যর্থ হচ্ছে? কারণ ইনসুলিন জানে না, ইনসুলিন জানে না। বলেন, সবাই বলেন, ইনসুলিন বলেন ইনসুলিন জানেন। চিনি না। আমার কত? বলেন আমার কত? জানি না। ভালো কত থাকলে ভালো, তাও জানি না। হ্যাঁ, এই শেষ। আপনি যদি জানেন আপনার ইনসুলিন কত, এবং আপনি যদি সেটাকে কমাতে পারেন, ওজন নিজে নিজে কমে যাবে, আপনার কিছু করতে হবে না। তার সবচেয়ে বড় উদাহরণ হলো টাইপ 1 ডায়াবেটিসের রোগী। এখানে কারো টাইপ 1 ডায়াবেটিস আছে? কালকে আমার সাথে একজন দেখা হয়েছে, ওই নিচে বলে, স্যার আমি সেই টাইপ 1, মানে বিরল প্রজাতির। হ্যাঁ, আমারে বলতেছে। তারপরে ও চেহারা দেখে বোঝা যাচ্ছে। তাই আমি বললাম, ভাইয়া যেহেতু আসছেন আর কি করবেন, ইনসুলিন তো লাগবে, তবে আপনি কম ইনসুলিন দিতে হবে যদি আমাদের মানেন। আর যদি আমাদের না মানেন তাহলে তো অনেক ডোজে ইনসুলিন দিতে হবে, বুঝতে পারছেন? তবে সুসংবাদও আছে যে কেউ কেউ আমাদের মেনে, যেমন কানাডা থেকে জনক, আমাদের মেনে একেবারে ইনসুলিন তৈরি হচ্ছে এখন। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? তা আলহামদুলিল্লাহ। তা এই ইনসুলিন যাদের তৈরি হয় না, তাদের কমপ্লেন কি? আমাদেরকে কি বলে? ও তো বিশ্বাস করবে না, বলে খালি ওজন কমে যায়, বাড়াতে পারি না। ও কাজে এটা তো আমার হয়ে রোগ হলে ভালো হইতো নাকি? হ্যাঁ, কী নাম তোমার? ফারজানা আক্তার। ঠিক আছে ফারজানা। ভাই আপনার নাম কি? মুস্তাকিন? মুস্তাক। আচ্ছা, মাশাল্লাহ, ঠিক আছে। তো টাক হয়ে যাচ্ছেন আস্তে আস্তে, দেখা যাচ্ছে নামের কারণে কিনা কে জানে। আপনার টাকটা হরমোনাল। হ্যাঁ, ভাইবেন না যে আমারে ফলো করলে চুল গজাবে। হ্যাঁ, হরমোনাল টাক, কাউরে ফলো করে লাভ নেই। এই যে ভাইয়ের যেমন 2 সাইড দিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু কিন্তু যাদের এই যে ওনার যেমন খুব আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, মানে সেরা। হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা ইনসুলিন যদি কম থাকে, সে ওজন বাড়াতে পারবে না, বুঝছো? ইনসুলিন যাদের তৈরি হয় না, তাদের ওজন বাড়াতে পারবে না। তাহলে আজকে আপনাদের কাজ হবে ইনসুলিন জানা, এবং আপনার ইনসুলিন যাদের কম তাদের কিভাবে বাড়াইতে হবে, যাদের বাড়তি তাদের কিভাবে কমাইতে হবে, এইটা হচ্ছে শিখতে হবে। ঠিক আছে? অল্প খেলেও অনেক সময় ওজন বাড়তে পারে, আবার বেশি খেলেও ওজন কমে যাইতে পারে। এটার জন্য দায়ী কে?
ইনসুলিন, ব্যাস এটা আমরা শিখছি সবাই। একটা মেয়ের যখন ওয়েটের সমস্যা থাকে তখন তার পিসিওএসের সমস্যা থাকে, তারপর তার হরমোনাল প্রবলেম থাকে, তারপর তার থিঙ্কিংসের প্রবলেম থাকে, তারপর তার ডিপ্রেশন থাকে, তারপর অ্যাংজাইটি থাকে, তারপর নেগেটিভ থিঙ্কিংস থাকে, অতীতের সব খারাপ খারাপ স্মৃতি তার মনে পড়ে, তার ঘুম আসতে চায় না এবং সে নিজেকে ব্যর্থ মনে করে, নিজে হতাশ হয়ে যায়। আর কি বলবো, সব মিলে হ্যাঁ এগুলোই। তারপর মেজাজ খারাপ হয়ে যায় অকারণে, তারপর হঠাৎ করে খারাপ আচরণ করে ফেলো, মানে পরে নিজের কাছে গিলটি ফিলিংস হয়। আর কি কি বলবো, সব মিলতেছে। তো এগুলো হচ্ছে হরমোন, এটা তোমার না, সবার সাথে মিলে। এর কোনো জাদু মন্ত্রের কিছু নাই, এটা যে আমি জাদু করে বলতেছি এটাই হবে। তো তাহলে আরও অনেক প্রবলেম আছে ইন্টারনাল। তো এগুলো বুঝতে পারছেন, কিন্তু আমরা পালালে লাভ হবে না, বন্দি থেকেও লাভ হবে না। আমাকে সমস্যার ভিতরে থেকে সমস্যা মোকাবেলা করতে শিখতে হবে, পরিস্থিতির ভিতরে থেকে পরিস্থিতি থেকে বেরোতে সে, তাহলে তখন হবে কি, পরিস্থিতি যাই হোক তুমি একই রকম থাকবে। আর আমি যদি তোমাকে উপযুক্ত পরিবেশে এনে তোমাকে ভালো করি, তখন পরিবেশ চেঞ্জ হয়ে গেলে তুমি আবার চেঞ্জ হয়ে যাবা। তাহলে পৃথিবীতে বেশিরভাগ মানুষ 99.99%, অর্থাৎ মানে 1999 জন, 1999 জন, তারা হচ্ছে পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করে, আর 1001 জন সে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বা লক্ষ জনে একজন সে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো তোমাকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা শিখতে হবে। তুমি পরিস্থিতির শিকার হইলে সারা জীবন তুমি পরিস্থিতির শিকার হবে। আপনারা বুঝতে পারছেন সবাই? আমরা পরিস্থিতির শিকার, কিন্তু আজকে সবাই খাচ্ছে আমিও খাচ্ছি, সবাই রুগী আমিও রুগী, সবাই ওষুধ খায় আমিও ওষুধ খাই, সবাই ডাক্তার দেখায় আমিও ডাক্তার দেখাই, সবাই এভাবে আস্তে আস্তে রিং পরে আমিও পরাই, সবাই বাইপাস করে আমিও করাই, সবাই ওষুধ খেতে খেতে ইনসুলিন নেয় আমিও নেই। দেখেন আমাদের পরিস্থিতিটাই এরকম যে ভালো খাবার চাইলেও খাওয়া যায় না, পাই না, সাপোর্ট নাই। ডু আন্ডারস্ট্যান্ড? আমারও সেম, আপনারও সেম, কিন্তু এই ওনারও সেম। এই যে উনি যে বললেন 13 বছর, উনি ওরকমই, মানে আপনার বোন বয়স কত? 63 ইয়ার্স অফ। তাহলে তুমি দেখো তোমার বয়স কত? হ্যাঁ 34। তাহলে দেখো ওনার অর্ধেক। হ্যাঁ হ্যাঁ ওনার অর্ধেক বয়স। ওনার 75 কেজি ওজন ছিল। উনি 61 বছর, জীবনের 61টা বছর উনি অনিয়ম করছে, 13 বছর সাফার করছে, বুঝছো? দেখো চিন্তা করো, কিন্তু 10 দিনের মধ্যে সে উন্নতি লাভ করছে, উইদিন 10 ডেজ। অ্যান্ড এখন 2 ইয়ার্স সে এটাকে মেনটেন করতেছে। কি বোঝা গেল কি? তাহলে তোমার সমস্যা ওর চেয়ে অর্ধেক হবে, বয়স অর্ধেক। আমার কি বোঝেন নাই? তাহলে উনিও পরিস্থিতির শিকার ছিল, কিন্তু এখন সেই পরিস্থিতি থেকে উনি কী হয়েছেন? বের হয়েছেন। সো এখন হতাশ হলে আমি শেষ, হতাশ হলে আমি, হতাশ হওয়া যাবে না। 100 বার ফেল করার আগে তুমি বলবা না তুমি ফেল করেছো। তুমি একবার এসেছো, তুমি আরেকবার এসেছো, 2 বার, এরকম 100 বার করে আসতে হবে, 100 বার, 100 টাইমস। তারপরে না তুমি ফাইনালি যে একবার না পারিলে দেখো 100 বার, 100 বার ব্যর্থ হওয়ার পরে না তুমি বলবা যে আমি ব্যর্থ হয়েছি। তো ব্যর্থ হইতে হলে তো তোমার এখনো শুরু, ব্যর্থ এখনো হয় নাই। তো এইভাবে আমাদের সবাইকে এইভাবে চিন্তা করতে হবে যে আমি পারবো। বলেন, সবাই বলেন জোরে, আমি পারবো ইনশাল্লাহ। হ্যাঁ পারতে হবে আমাদেরকে। পরিস্থিতিকে আমি নিয়ন্ত্রণ করব। আমি পরিস্থিতির দ্বারা নিয়ন্ত্রণ হলে আমি গাড়া কলের থেকে বেরোতে পারবো না। তাইলে যারা এখন পরিস্থিতির দ্বারা নিয়ন্ত্রিত সবাই রুগী হবে, সবাই ওষুধ খাবে, সবাই সাফার করবে, ঠিক? হ্যাঁ, কিন্তু পরিস্থিতি কি চেঞ্জ হয়ে যাবে না? তাহলে কি করতে হবে? চেঞ্জ কার হইতে হবে? আমার। তাহলে আসুন আমরা নিজেকে কিভাবে পরিবর্তন করব। প্রথমে হচ্ছে আমি কেন পারি না এটা লিখতে হবে। বুঝেন না কথা? কেন পারি না, আমাকে কেন পারি না এটা আমাকে লিখতে হবে। কি কি জিনিস আমার ব্যারিয়ারগুলো লিখতে হবে, আমার প্রবলেমগুলো কি হচ্ছে সেটা লিখতে হবে, কিভাবে প্রবলেমগুলো সৃষ্টি হলো সেটাও লিখতে হবে। মনে থাকবে সবাই? কি কি লিখতে হবে মনে থাকবে? আপনি তো লিখবেন না, প্রতিজ্ঞা করছেন না ভাই? লিখবেন? আচ্ছা যাক, ঠিক আছে, না দুষ্টামি করলাম। লিখবেন তো? আচ্ছা ঠিক আছে, সবাই লাগবে, লিখতে হবে। এই যে আপনারা প্ল্যানার পাইছেন কে কে? যারা পাননি তারা কালেক্ট করে নেবেন, যারা পাননি তারা এটা কিনতে পাওয়া যায়, আপনারা ক্রয় করবেন। এই প্ল্যানার লাগবে এবং সেখানে লিখতে হবে। তাহলে আসেন একটা নিয়ম আজকে তুমি বলো কোন নিয়মটা তুমি মানতে পারবা। আর্লি ঘুমাইতে পারবা? আর্লি ঘুমাইতে পারবা? এই যে আসলটাই ধরছি তাহলে সবার আগে। তাহলে একটা, যে কোনো একটা মানতে হবে। আজকে থেকে যে কোনো একটা শুরু করবা, 1 সপ্তাহ, তারপরে আরেকটা শুরু করবা। যে কোনো একটা হইতে পারে যে একটা খাবার বাদ দিলা, হইতে পারে যে শ্বাসের ব্যায়ামটা শুরু করলা,
হইতে পারে যে একটু রোদ পোহালা, হইতে পারে একটু মনে করো যে হাঁটলা টাটলা, এরকম যে কোনো কিছু যেটা তুমি করো না। আপনারা বুঝছেন, আপনারা যেটা ধরেন যে কোনো একটা জিনিস যেটা আপনি হয়তো করেন না, তো একটা জিনিস আপনার শুরু করতে হবে, যে কোনো একটা। আর একটা ভালো জিনিস মানে শরীরের মধ্যে ঢুকাইতে হবে, মনের মধ্যে ঢুকাইতে হবে, আমার মানে ক্যারেক্টারের মধ্যে আসতে হবে। একটা ভালো জিনিস, কয়টা? আর একটা খারাপ বাদ দিতে হবে। এইভাবে আপনি শুরু করেন। এক লাফ দিয়ে তাল গাছের মাথায় উঠতে যাওয়ার কোনো দরকার নেই। যদি 1 মাসে 1 কেজি কমে, তাহলে 15 মাসে 15 কেজি কমে যাবে। কিন্তু আমি যদি বাড়াইতে থাকি, তাহলে 15 মাসে আমার ওজন আরও 15 কেজি বেড়েও যেতে পারে। হুমায়ার কত থাকলে ভালো? হুমায়ার কত থাকলে ভালো? টিজিএইচডিএল রেশিও 2 বা তার নিচে, সিআরপি 3 বা তার নিচে, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি। এইটা যদি আপনার থাকে, আপনি ইনশাল্লাহ নিশ্চিত যে আপনার ডায়াবেটিস নাই হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরে প্রেশার নাই হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, বুক ফাড়া দেওয়ার কোনো আপাতত সম্ভাবনা নাই, রিং পরানোর আপাতত সম্ভাবনা নাই। কি মন খারাপ হচ্ছে আপনাদের? না না, ডাক্তারের মন খারাপ হচ্ছে, আপনাদের কেন খারাপ? আপনারা তো খুশি। তো যদি এরকম হয় যে রুগী নাই ওমা, আর উনি ছুরি নিয়ে ঘুরতে আছে, ভাই এবারই কোনো হার্টের রুগী আছে কিনা, ভাই আপনাদের এদিকে কোনো যদি রুগী টুগী থাকে এলাকার ভিতরে একটু খবর দেবেন, আমি নিজে বাড়িতে যাই দরকার হয় তাহলে ধরে নিয়ে যায় কেটে দিয়ে আসবো। হ্যাঁ, বুঝতে পারছেন? আর এখন আপনারা উল্টা যাইয়া সিরিয়াল পাইতেছেন না, দেখাবেন বড় ডাক্তার, কোনো সিরিয়াল নেই, 6 মাস পরে দেখাইতে হবে। বুঝতে পারছেন? আপনারা সবাই সুস্থ হয়ে গেলে হেরা বাড়ি বাড়ি আইটে আইটে খুঁজবে এবারে কোনো রুগী আছে নাকি, দালাল লাগাই দিবে, এলাকায় রুগী থাকলে ধরে আমার কাছে নিয়ে আসবো। ব্যাপারটা বুঝতে পারছেন? আর একটা রুগী যদি যায় তো 10 জন ডাক্তার মিলে তারে দেখবে, প্রতিটা রুগী বোর্ড করে করে দেখবে যে একটা রুগী আসছে হাসপাতালে, 10 জন বসে রয়েছে, তো চলো একসাথে দেখি, ভাগযোগ করে নেবানি। হ্যাঁ, এটা কখন হবে? যখন আপনারা সবাই যখন 1 2 3 4 5 6 90 100 যদি সবাই করতে পারেন এটা, তাহলে দেখবেন এই ঘটনা ঘটবে। কিন্তু ব্যাপার হলো যে বাইরে তাকালে সেটা বোঝা যায় না, কারণ এখনও বাজারে দেখি বাইরে রাস্তাঘাটে পেঁয়াজু বেগুনি, তারপরে হচ্ছে যে কি কত কি দেখবেন যে মোড়ে মোড়ে ওগুলো মানুষ বেচে আর মানুষ কিনে কিনে খায়। তাইলে 1 2 3 4 5 6 90 100, ঠিক আছে? মনে থাকবে। এই রিপোর্ট যদি সবাই করতে পারে, ইনশাল্লাহ দেশ থেকে 60 থেকে 70টা রোগের শ্রাদ্ধ উঠে যাবে, থাকবে না, জায়গা নেই। হুমায়ের বেশি মানে কি? কোষে কোষে কি আছে? ওভারলোড। কোষে কি আছে? এখন ওভারলোড হয়েছে কেমনে? খাইয়া, ইয়েস, আর জমাইয়া, খাইয়া আর জমাইয়া। তাহলে খাইছে কে? জমাইছে কে? ব্যায়াম করে নাই কে? রাত জাগছে কে? টেনশন করছে কে? নিজের দিকে তাকায় নাই কে? নিজেকে নষ্ট করছে কে? নিজেকে ধ্বংস করছে কে? হ্যাঁ, তাহলে আপনাকে এই কোষ খালি করতে হবে, আপনাকেই এটা ক্লিন করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আপনার পেট কাটবে, আপনার বুক ফাড়বে, এখন যখন ফাড়বে আপনারটাই ফাড়া যাবে। এখন আরেকজন বিরিয়ানি খাই বলে আপনি খাইবেন, তখন আপনার পেট ফাড়া যাবে, ওর তো পেট ফাড়া যায় না, হয়তো ওর তো হয়তো বুক ফাড়া যায় না। এই জন্যে সবসময় চিন্তা করতে হবে দ্য কনসিকুয়েন্সেস, যে আমার পরিণতি কী হবে। কোষের ওভারলোডের ফলে আমাদের এই প্রবলেমগুলো হয়। কোষের ওভারলোড হয় হচ্ছে আমাদের নষ্ট চলাফেরা, খাওয়া দাওয়া, হ্যাঁ ইত্যাদি, নিজের প্রতি যত্ন না থাকার ফলে। তা আমরা যেটা করব, আমরা নিজের যত্ন নিব, আমরা আমাদেরকে ভালোবাসবো, আমার নিজেকে আমি ভালোবাসবো। আমি যেমন ফুল গাছ যত্ন করি, বা আমার কোনো ফলবান বৃক্ষের যত্ন করি, বা জীবনে হয়তো আপনার কোনো একটা বিষয় আছে যেটা আপনি যত্ন করেন, এখন আপনি নিজেকে সেই যত্নটা করতে হবে। আর যত্ন না করলে আপনি নষ্ট হয়ে যাবেন। আর নষ্ট হলে ওই যে আপনার কিডনি নষ্ট হয়ে ডায়ালাইসিস হবে, ওই যে ওর যেমন দাড়ি মোছ হচ্ছে এমন হয়ে যাবে, তারপরে ও সাফার করছে। এখন ওই ছেলেদের মতো ওর বারবারই মানে সমস্যা। আমি ছেলে হয়েও শেভ করি না, কিন্তু ও মেয়ে হয়ে শেভ করে, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে ওর জন্য এটা প্রবলেম। আর এটা তার একটা শেমিংয়ের ব্যাপার, বডি শেমিংয়ের ব্যাপার হয়, সেটা কোথাও যেতে সামাজিকভাবে, হ্যাঁ, তারপর অনেক প্রবলেম। ডু আন্ডারস্ট্যান্ড? তার মানে সাফারিংসটা কিন্তু একান্তই নিজের। কিন্তু যখন আপনি মানতে যাবেন, যখনই আপনি দেখেন ইনসুলিন 50, ও যখন ভাত খাবে না, তখন পৃথিবীর সবাই মিলে ওর উপরে পড়বে ঝাঁপাইয়া, এই তুই ভাত খাইস না কেন। কিন্তু ও যখন সাফার করবে, সে যখন সুইসাইড করবে, তো পৃথিবীর কেউ সুইসাইড করার পরে নাচবে, হ্যাঁ, তারপর স্বামীর আইনে জেলে পড়বে,
কিন্তু আসলে যে কেন করছে সেটা আর সে জানে না। দিন শেষে মনে রাখবেন, সবার যাতনা কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসে বিষে দংশিনী যারে। সবার যাতনা থাকে অনেক ভেতরে গভীরে, এবং সে যখন যাতনা সহ্য করতে পারে না তখন সে একটা সাংঘাতিক সিদ্ধান্ত নেয়। ইবলিসের অর্থ হলো সে আল্লাহর রহমত থেকে হতাশ হয়েছে, আল্লাহর রহমত থেকে হতাশ হয়েছে। তো ইবলিসের কাজ হচ্ছে তোমাকে হতাশ করবে, সবাইকে। যারা তোমরা হতাশ, তোমরা বুঝে নাও তোমাকে ইবলিসে হতাশ বানায় ফেলছে। ইবলিস হতাশ কি করে বানাবে? তার লাইফস্টাইল ফলো করাবে, তার দেওয়া খাবার খাওয়াবে এবং বলবে তোমার নাকি এটা পছন্দ। সে বলবে তুমি অলস বিলার জীবনযাপন করবা, ইবলিস বুঝাবে এটাই তোমার লাইফস্টাইল, এটাই তোমার পছন্দ, তুমি এমনই। তারপরে তুমি চিৎকার চেঁচামেচি করবা, বুঝতে পারছো? আমার তো মনে হয় না তুমি জামাইকে শান্তি দাও, আমি জানি না, মানে চিল্লাইয়া ব্যাটার মাথা ফাটায় ফেললে, হ্যাঁ এরকম নাকি, ঠিক আছে না? হ্যাঁ, ভাগ্যিস দূরে থাকে, হ্যাঁ কাছে থাকলে তো ওর মেরিয়ে ফেলতে হয়। যাই হোক, তা এখন এই যে মনে করো যে এই ধরনের মানে যা পরে আবার নিজের খারাপ লাগে, হ্যাঁ রে আমি করলামটা কি, হ্যাঁ গিলটি ফিলিংস হয়। এই গিলটি ফিলিংসগুলোই তোমাকে কুরে কুরে খায়। তারপর এক সময় এর থেকে অটোইমিউন ডিজিজও তৈরি হয়। আমার কথা বুঝতে পারছেন? তো ইবলিস তোমাকে ফাঁদে ফেলছে, সে তোমাকে বলতেছে তুমি না, তোমার ক্যারেক্টার এরকম, বিলিভ মি আফটার 3 months তুমি বলবা না ওটা আমার ক্যারেক্টার ছিল না, আমার ক্যারেক্টার তো ওরকম না। আজকে যারা এই যে এই বোন বলবে ওর ক্যারেক্টার কেমন, এবং ওর হাজব্যান্ড বলবে যে আমার মতো এর মতো ভালো বউ আমার আর হইতে পারে না। কি ভাই বলেন সত্যি কথা, ঠিক কি না? কারণ কি, ও কখনো ওর হাজব্যান্ডকে পেড়া দিবে না, কখনো নেগেটিভ আচরণ করবে না, সে পজিটিভ আচরণ করবে। আমার কথা বুঝতে পারছেন? মানে নিজের মেজাজ খারাপও হবে না, হাজব্যান্ডের মেজাজ খারাপও সে করবে না, নিজেও সে খুশি থাকবে, ওই ব্যাটাচারেরও খুশি রাখার চেষ্টা করবে। কিন্তু রুগী কি করে, নিজে পেড়া খায়, নিজের ঘুম হয় না, নিজের মেজাজ খারাপ থাকে, এখন ওই ব্যাটারে পাইছে ওর উপরে সব দেখাইতে হবে। আমরা যখন সুস্থ থাকবো, আনন্দ থাকবো, ফুর্তি থাকবো, এনার্জেটিক থাকবো, তখন আমার ভালো লাগবে, আর ভালো লাগলে আমার মন ভালো থাকলে আমার পাশের যে তারও ভালো লাগবে। আর আমি যদি সাফার করি, এখন আমি ঘুমাইতে পারি না, আর হে বেটা আমার পাশে শুয়ে নাক ডেকে ঘুমায়, তো তো মেজাজ খারাপ হবে। ওর ঘুম কি করে নষ্ট করা যায় সেটা আমাকে চিন্তা ভাবনা করে বাইর করতে হবে। আর আমি এদিকে কষ্ট পাইতে আসি, আর হে বেটা খেল খেললে হাসে, ওর হাসি বন্ধ না করা পর্যন্ত আমার সুখ আসবে না। নাকি বোঝেন নাই কথা? ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ কি না, এটা আমি সাফার করতেছি আর তুই বেটা মজা লুটতেছ, বুঝেন নাই কথা? ঠিক বুঝতে পারছেন? তো এই জন্য দুজন যখন সুস্থ থাকবে তখন হানিমুন পিরিয়ড চলবে। এবার দুজন মিলে আনন্দ ফুর্তি করবে, ঘুরে টুরে বেড়াবে। হ্যাঁ, এই যে কপত এই যে এখানে আসছে সুন্দর, দুজন মিলা ভাল লাগতেছে দেখা। ব্যাপারটা বুঝতে পারছেন? মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলেন, আবার নাহলে আবার চোখ লেগে যায়। তাই যে কোষে যাদের ওভারলোড তাদেরই এই সমস্যাগুলো তৈরি হয়, হোমায়ের বেড়ে যায়, ইনসুলিন বেড়ে যায়, তারপরে টেস্টোস্টেরন, যেমন ওর টেস্টোস্টেরন বেশি। আমরা যখন সুস্থ থাকবো, আনন্দ থাকবো, ফুর্তি থাকবো, এনার্জেটিক থাকবো, তখন আমার ভালো লাগবে, আর ভালো লাগলে আমার মন ভালো থাকলে আমার পাশের যে তারও ভালো লাগবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।